সুধী দর্শক, মোহনা টেলিভিশনের নিয়মিত আয়োজন ভিন্ন মাত্রা আলোচনা অনুষ্ঠানের পক্ষ থেকে আমি নজমুল হক নান্নু আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমাদের আলোচনা অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে। তাছাড়াও ইউটিউব এবং ফেসবুকেও এই আলোচনা অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে। তাছাড়া আগামীকাল সকাল 6:50 আপনারা এই অনুষ্ঠানটি মোহনা টেলিভিশনের নিজস্ব চ্যানেলে দেখতে পাবেন। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু নির্ধারিত হয়েছে, নির্বাচন নিয়ে কি ষড়যন্ত্র হচ্ছে। আজকের এই বিষয়ের উপর আলোচনার জন্য দুজন বিশেষজ্ঞ আলোচক আমাদের আমন্ত্রণে আজকে স্টুডিওতে উপস্থিত হয়েছেন। আসুন আমরা তাদের সাথে পরিচিত হই। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার আতিকুল সারোয়ার, তিনি কিশোরগঞ্জ জেলা বিএনপির ভাইস প্রেসিডেন্ট এবং একজন প্রখ্যাত রাজনীতিক এবং চিকিৎসক হিসাবে তার খ্যাতি আছে, গরিবের চিকিৎসা করেছেন। এছাড়াও আছেন প্রখ্যাত সাংবাদিক, সিনিয়র সাংবাদিক এবং লেখক, কলাম লেখক মুন্সি আব্দুল মান্নান। আসসালামু আলাইকুম। আপনাদেরকে স্বাগত। আপনাদের প্রশ্ন করবার আগে এবং যে বিষয়ের উপর আলোচনা হবে তার আগে কিছু কথা আপনাদের উদ্দেশ্যে বলতে চাই এবং আশা করি যে শ্রোতা এবং দর্শকরা একটা উপলব্ধি করতে পারবেন। দেখুন, আমাদের এই দেশের স্বাধীনতা কিন্তু 54টি বছর হয়েছে। 54 বছর আগে যে জন্মগ্রহণ করেছিল তার বয়স এখন 54 হয়ে গেছে। তাদের সন্তানরা স্কুল, কলেজে, বিশ্ববিদ্যালয়ে পেরিয়ে গেছে। কিন্তু এখনও আমরা ভোটের কথা বলছি, এখনও আমরা আমাদের ভোট চাই, যে ভোটাধিকার দিতে হবে। পাকিস্তান আমলে আমরা যখন ছাত্র ইউনিয়ন করতাম, আমরা আন্দোলন করেছি, তখনও জেল খেটেছি। আমরা এই যে নির্বাচনের কথা, ভোটের কথা তখনও বলছি, এখনও বলছি। 100 বছর পরেও কি বলবো? এত আলোচনা না যে বর্তমানে অবস্থাটা কি হয়েছে দেখুন। আমাদের বিনা ভোটের সরকার কেটে গেছে, অবাধে লুণ্ঠন হয়েছে, শোষণ হয়েছে, নির্যাতন হয়েছে, কিন্তু কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের কিন্তু কোনো উন্নতি হয়নি, অগ্রগতি হয়নি। এখনও এই যে আজকে আমি তারেক রহমানের একটা বক্তব্য শুনলাম, আজকের একটা অনুষ্ঠানে উনি বলেছেন যে এত সংস্কার, এত নির্বাচনের কথা বলছি বা যে সরকার আছে, আমাদের এখানে যে আলু চাষ করেছে যে সমস্ত কৃষক, চাষ করে তারা মূল্য পায়নি, তাদের ক্ষতি পরিমাণ দাঁড়িয়েছে 3000 কোটি টাকা। পেঁয়াজকেও সংরক্ষণ করতে পারেনি। জিনিসপত্রের মূল্য বৃদ্ধি, বাড়ি ভাড়া, শিক্ষাক্ষেত্রে বহু স্কুল আছে যেখানে একজনও পাস করেনি, এবং বহু স্কুল আছে যেখানে ইংরেজি এবং তথ্য প্রযুক্তির ক্ষেত্রে খুবই খারাপ রেজাল্ট, ফেল করেছে। তাহলে সমাজটা কোন দিকে যাচ্ছে উনি বলেছেন। অথচ আমরা এই 3000 কোটি টাকা খরচ করে গণভোট করতে চাই, একবার আবার অন্য একটি নির্বাচন করতে চাই। এই অবস্থাটাকে উনি একটা বক্তব্যে দিয়েছেন। তাতে আমার কাছে যেটা যুক্তিপূর্ণ সেটাই আমার কাছে মনে হলো। তো এখন কথাটা হচ্ছে কি, যে অন্তর্বর্তীকালীন সরকার, প্রথমে ভেবেছিলাম ভালোই তো, ডক্টর ইউনূস একটা কিছু ভালো কিছু হবে, কিন্তু দেখা যায় উনি যেসব উপদেষ্টাদের নিয়েছেন, আমি তাদের যোগ্যতা সম্পর্কে কোনো মন্তব্য করব না। তবে তাদের এই দীর্ঘ এত সময় নিয়ে যে ঐকমত্য কমিশন গঠন করলেন, সমস্ত রাজনৈতিক দলগুলোকে নিয়ে, বড় ছোট বলে কথা নয়, অনেক রাজনৈতিক দল, এতদিন পরে তারা সেখান থেকে একটা বিরাট অনুষ্ঠান, মনে হলো যে ম্যাগনা কার্টা, তারা সেখানে পার্লামেন্টের ওখানে সকলের ডেকে স্বাক্ষর নিলেন। আবার একটা দল যারা নতুনরা ছিল, নবীনরা ছিল, তারা বিদ্রোহ করলো। এই সমস্ত দৃশ্যগুলো কেমন যেন মনে হয় যে অস্পষ্ট, কোথায় যেন কি আছে। তো সেটা ওখানে স্বাক্ষর অনুষ্ঠান হলো, কিন্তু সেটার ওই যে বিদ্রোহ করলো, হইচই হলো, তাতে একটু কেমন যেন একটু মনে হলো আমাদের কাছে। এর পরবর্তী সময়ে এই সরকারই আবার বলছে আপনার সকল রাজনৈতিক দল ঐক্যবদ্ধ সিদ্ধান্ত নেন, অর্থাৎ
যে জুলাইয়ের যেটা ছিল, জুলাই সনদ যেটা ছিল, সেটা আইনগত ভিত্তি দেওয়ার মালিকটা কে দেবে আইনগত ভিত্তি, কার দায়িত্ব আছে, এরকম অনেক প্রশ্ন আছে। এর মধ্য দিয়েই আপনি দেখবেন যে রাজনৈতিক দলগুলোর মধ্যে সাপে নেউলে একটা সম্পর্ক সৃষ্টি হয়ে গেছে। ভাষার ব্যবহার, আক্রমণের ব্যবহার এবং সমস্ত কিছুর থেকে কেমন একটু যেন বিদ্বেষপূর্ণ কথা এবং সংঘাত হবে না আমি আশা করি। এর মধ্যে দিয়ে এই ককটেল বিস্ফোরণ, আগুন, এইগুলো হচ্ছে। দুঃখিত। অর্থাৎ যে পরাজিত শক্তি, যাকে কেউ ফ্যাসিস্ট বলে, কেউ মাফিয়া বলে, কেউ স্বৈরাচার বলে, যারা আগুন সন্ত্রাসের কথা বলে গালি দিত, তারাই এখন আগুন সন্ত্রাস সৃষ্টি করছে। কেন? আজকে নিজেদের মধ্যে যদি জাতীয় ঐক্য না থাকে, আজকে যদি নিজেদের মধ্যে সহনশীলতা না থাকে, একে অপরের দিকে আজকে সেখানে আপনার আওয়ামী লীগ, ভারত এদের প্রতিনিধিত্ব করছে বলে গালি দেয়, তাহলে তো তাদেরকে ফ্যাক্টর দাঁড় করানো হচ্ছে। আপনি বিশেষজ্ঞদের সাথে কথা বলে দেখবেন, তারা বলবে যে এই দেশে শেখ হাসিনা সরকার আর কোনোদিন আসবে না। আওয়ামী লীগ আসবে কিন্তু অনেক পরে, 50, 60, 70 বছর পরে। এই দেশে যা কিছু করেছে অনেক কিছুই কিন্তু মানুষের অজানা। তা আমি এতটা কথা বললাম যে আপনারাই বলুন যে আমরা যে নির্বাচন প্রয়োজন ফেব্রুয়ারির, সেই নির্বাচনের জন্য কি ষড়যন্ত্র হচ্ছে দেশে অথবা দেশের বাইরে থেকে? সেই প্রসঙ্গে আমি প্রথমেই ডাক্তার আতিকুল সারোয়ারের কাছে বলতে চাই, আপনি জনগণের মধ্যে যান। আমরা তো জানি যে রাজনীতি শিক্ষা নিতে গেলেও জনগণের কাছ থেকে নিতে হয়। জনগণের কাছ থেকে শিক্ষা না নিয়ে জনগণকে রাজনীতি শিক্ষা দেওয়া যায় না। এইটা মৌলানা ভাসানী আমাদের শিখিয়েছেন, বাইরের বিদেশে অন্য দার্শনিকও শিখিয়েছেন, মাও সেতুং বলেছেন। কিন্তু ডক্টর ইউনূস যেটা করলেন যে আপনারা সিদ্ধান্ত নিয়ে আসেন, সেটা মোটেই সমীচীন হয়নি। আপনি বিশ্লেষণ করে এটার একটু কথা বলুন। ধন্যবাদ। আমাদের আজকের সম্মানিত সঞ্চালক নজমুল হক নান্নু ভাই এবং আমার সম্মানিত সহ আলোচক, আমাদের ইনকেলাব এর বিশিষ্ট সাংবাদিক এবং দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আমাদের সঞ্চালক মহোদয় আসলে যে প্রেক্ষাপটটা এখানে তুলে ধরেছেন, বর্তমান যে অবস্থা, যে পরিস্থিতি, আমরা যদি চিন্তা করি খুব গভীরভাবে, আমাদের সামনে অত্যন্ত একটা দুঃসময় অপেক্ষা করছে বলে আমার কাছে মনে হয়। উনি বলেছেন যে কথাটা, যে আমরা যে ভাষায় কথা বলছি, যারা নাকি এই ফ্যাসিস্ট যে নাকি পালিয়েছে আওয়ামী লীগ সরকার, তাদের বিরুদ্ধে আমরা সকলেই ঐক্যবদ্ধ ছিলাম এক সময়, এবং আমরা সকলে মিলেই আমাদের এই তরুণদের নেতৃত্বে বলা যায় আমরা তাদেরকে এই দেশ তাড়া করে এখন যে অবস্থায় এসে পৌঁছেছি। আমাদের এখন জরুরিভাবে যেটা প্রয়োজন সেটা হলো একটা নির্বাচন। আমরা যদি এটাকে বিশ্লেষণ করতে যাই, এই নির্বাচনটা কারা বাধা দিতে পারে, নিশ্চয়ই সেই বিশ্লেষণে যদি যাই, তাহলে প্রথমেই আমাদের কাছে যেটা ভেসে আসে সেটা হলো পতিত যে সরকার, ফ্যাসিস্ট যে সরকার, আওয়ামী লীগ এবং বিদেশি অপশক্তির সহযোগিতা, এবং এদের যে অন্যতম যে সহযোগী আমাদের প্রতিবেশী দেশ, যারা আমাদের বিভিন্ন সময়েই বলা যায় আমাদের সার্বভৌমত্ব, আমাদের স্বাধীনতা, আমাদের সমস্ত যেমন কার্যক্রম, তিস্তা ফারাক্কার পানি বন্ধ করে দেওয়া, সমস্ত সীমান্তে গুলিবর্ষণ করে হত্যা করা, অথচ তার নিজের দেশেই হাজার হাজার মানুষ এখান থেকে যারা আওয়ামী লীগ করে তারাই গিয়েছে, সেগুলো আইনগতভাবে ঠিক আছে। মানে দুই রকম আইন, অথচ গণতন্ত্রের জন্য অহংকারের শেষ নেই। অর্থাৎ আমাদের এই পতিত সরকার এবং তার যে সবচাইতে বেশি তাকে যারা নাকি সহযোগিতা করেছে সেই ভারত,
তাদেরকে আমি মনে করি প্রধান আমাদের এই নির্বাচন বানচালের প্রধানতম শত্রু। তারপরে যদি আমরা আরেকটু বিশ্লেষণে যাই তাহলে দেখতে পাব সরকারের ভিতরেও আমরা এই যে লম্বা সময় আমরা পার করেছি, এই ফ্যাসিস্টের যা দোসর যারা আছে বিভিন্ন অবস্থানে যারা এর মধ্যেই এখনো অবস্থান করছে, বিশেষ করে আমাদের এই প্রশাসনে, পুলিশে বা সমস্ত জায়গায় এই দোসররা কিন্তু অবস্থান করছে। এই দোসরদের একটা বিশাল অংশ সামনের এই নির্বাচন বানচালের জন্য এরাও কিন্তু সচেষ্ট বলে আমার মনে হয়। তারপরেও যদি আমি আরেকটা অংশ ধরিয়ে থাকি, যেমন আমাদের উপদেষ্টা মণ্ডলীতে যারা আছেন তাদের মধ্যে কারো কারো এমন মনে হতে পারে যে আমি তো একটা ক্ষমতার স্বাদ ভোগ করছি, আমি তো ভালোই আছি, তো নির্বাচন হলে তো আর আমার এই অবস্থাটা থাকবে না, আমার এই ক্ষমতাও থাকবে না, আমার এই অনেক কিছুই আমি হারাবো। কাজেই তাদের মধ্যেও হয়তো এই ভাবনাটা থাকতে পারে যে নির্বাচন যদি না হয় তাহলে আমি হয়তো আরেকটু ভোগ করতে পারবো। তারপরে যে অংশ যেটা নাকি আমরা মনে করি যে আমাদের সবচাইতে এই গত আন্দোলনের যারা আমাদের সবচাইতে সহযোগী, একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে যাদের সাথে আমরা এই আন্দোলন করেছি, জামায়াতে ইসলামী। তো জামায়াতে ইসলামী তাদের আজকে যে ভাষা তারা ব্যবহার করে, তারা বিভিন্ন যে দাবি দাওয়াগুলি নিয়ে আসছে, এই দাবি দাওয়াগুলো আমরা যদি পর্যবেক্ষণ করি তাহলে দেখা যাবে যে অনেকটাই বলা যায় যে অহেতুক আমাদের বর্তমান অবস্থাটাকে ঘোলা করার জন্যই তারা করছে কিনা। আপনি দাবি কি বলছে সেটা বলেন। আপনাকে ডাইরেক্ট বলতে হবে যে জামাতে ইসলাম আজকে এই দাবিগুলো বলছে এইটা। আর আপনি আগে যেটা বললেন যে আমাদের প্রশাসনে উপদেষ্টা মণ্ডলীর মধ্যে যত কিছুই থাক না কেন, আপনি পজিটিভ কথা বলুন যে ফেব্রুয়ারির নির্বাচন যত ষড়যন্ত্রই হোক না কেন, এই ষড়যন্ত্রের বাধা ডিঙিয়ে এই এই মানে বাস্তবায়ন করতে হবে এই সিদ্ধান্তকে। জুলাই সনদও বাস্তবায়ন হবে, জনগণকে সচেতন থাকতে হবে, তাহলে কোনো ব্যুরোক্র্যাট বা অন্যরা এই নির্বাচন বাধা দিতে পারবে না। আপনাকে ধন্যবাদ। আমি আবার আসবো আপনাকে। আচ্ছা, মুন্সি আব্দুল মান্নান সাহেব, আপনি একজন অভিজ্ঞ সাংবাদিক, আপনি 50 বছর ধরে সাংবাদিকতা করে আপনার অভিজ্ঞতা আছে। আপনার কাছে আমার প্রশ্ন হলো যে এই যে রাস্তাঘাটে যে ককটেল ফাটাচ্ছে দুই একটা এবং গাড়ি পোড়াচ্ছে, এতে এই বর্তমান এই অন্তর্বর্তীকালীন সরকার বিরাট ফোর্স মোবিলাইজ করছে এখানে সেখানে, মানে এরাই আতঙ্কটা ছড়িয়ে দিচ্ছে। কিন্তু এটার মূল কথাটা হলো কি যে আমরা বসে কথা বলছিলাম না, আপনি নিজেও বলেছেন যে ধরা পড়েছে, ওরা বলেছে যে আমরা টাকা দিয়েছি, আমরা ককটেল মেরেছি। সুতরাং এই সমস্ত পেপার টাইগারদের উপর নির্ভর করে এত আতঙ্কিত হওয়ার কিছু নাই, জনমনে তাতে আতঙ্ক হয়। তাহলে তাদের কি করতে হবে? হ্যাঁ, বিভিন্ন জায়গাতে সেখান থেকে পুলিশরা সেখানে নজর রাখবে, পাহারা দেবে, দরকার হলে আরও উপর স্তরের আপনার বাহিনীগুলো নিয়োগ করতে পারে। কিন্তু তার অর্থ এই না যে ভয়াবহ কিছু হয়ে যাচ্ছে, কি বা কি হয় এগুলো চিন্তা করলে হবে না। নির্বাচন করার জন্য যত বাধা আসুক সে বাধাকে চূর্ণ বিচূর্ণ করতে হবে, সেটার জন্য যা করার সেই চিন্তাটা করতে হবে। তাছাড়া এর আগের যে গভর্নমেন্ট যা করেছে 17 বছর 18 বছর, এটা আজকে পৃথিবীর কোনো ধরনের আপনার প্রচার মাধ্যমে এটাকে সমর্থন করেনি এবং এটাকে ভয়াবহ বলেছে তারা। আপনার কাছে আমার প্রশ্ন যে আপনি জানেন যে আন্তর্জাতিক ক্ষেত্রে বহু গোয়েন্দা সংস্থা আছে, এই গোয়েন্দা সংস্থার উপর কতগুলো বই আমি পড়েছি যা আমাদের একজন সাংবাদিক কাজী জাওয়াদ অনুবাদ করেছেন বিশ্বের বিভিন্ন স্থানের প্রথম বিশ্বযুদ্ধ থেকে। ওদের কোড
নাম্বার কি, ঠিক নাম কি, অনেক কিছু দিয়ে। এবং এটাও ঠিক যে বাইরের অতি নিকটের কোনো গোয়েন্দা সংস্থা আমাদের দেশের তাদের এরকম থাকতে পারে যে আমাদের দেশের বিরুদ্ধে তুমি বলো, আমাদের বিরুদ্ধে বলো, তাহলে এই দেশের মানুষ মানে বাংলাদেশের মানুষ তোমাকে বিশ্বাস করবে, তখনই মূল কাজটা তুমি করবে। কারণ বাংলাদেশের মানুষ এমনিতেই আমাদের বিরুদ্ধে, তুমি আমার বিরুদ্ধে বলে কিছু হবে না। দরকার হলে তুমি ধর্মীয় কিছু তুমি সূরা মুখস্থ করো বা কোরআনের আয়াত নিয়ে তুমি কিছু পড়বে, তারপরে তুমি বিভক্ত করো, দলাদলি করো। এবং এই দলাদলি করবার জন্য এই গোয়েন্দা সংস্থাগুলো নতুন নতুন টেকনিক সেখানে আরোপ করে। এবং একটা দলের সাথে আরেকটা দলের যখন বিরোধ হবে, তখন আপনার ওরা নিজেরাই একজনকে আঘাত করে, তখন আর অন্য একটি দল মনে করবে যে ওই দলে আমার আঘাত করেছে। এইভাবেই একটা দেশে টাকা ছড়িয়ে আজকে সমস্ত মানুষগুলোকে আজকে বিভ্রান্ত করার জন্যে তারা এই কাজগুলো করতে পারে। কারণ আপনি তো নিজেই জানেন যে এর আগের গভর্নমেন্টের সময় এক সাংবাদিকের অ্যাকাউন্টে 1050 কোটি টাকা আপনার লেনদেনের খবর পায়, আরও অনেক সাংবাদিকে 300, 400, 500 কোটি টাকাই হয়েছে। এই যদি একটা দেশের অবস্থা হয়, সেই গভর্নমেন্ট এই দেশে আবার আসতে পারে? কোনো দিনই এটা আসতে পারে না। কেউ এটা, একটা উদাহরণ দিলাম, হাজার হাজার উদাহরণ আছে। এখন আপনি বলুন যে আমাদের এই দেশের, আপনি বিশ্লেষণ করে বলুন যে বর্তমান যে পরিস্থিতি এবং আজকে জামাতের কাছ থেকে এই রকম ধরনের আক্রমণাত্মক ভাষা, এটা আমরা কিন্তু প্রত্যাশা করিনি। আজকে কেন হচ্ছে এটা এবং কোন দিকে যাচ্ছে দেশ, আপনি সেই সম্পর্কে বলুন। আর যেটা আমাদের ডাক্তার আতিকুল সারোয়ার সাহেব বলেছেন যে এই এই আছে, এখানে আছে, এগুলো দেখে আমাদের হতাশা হওয়ার কিছু নাই। আপনি বিশ্লেষণ করে বলুন। ধন্যবাদ নান্নু ভাই, আমার সহ আলোচক প্রখ্যাত চিকিৎসককে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য রাখছি। এটা পরিষ্কার যে বিভক্ত করো এবং শাসন করো, এরকম একটা ঠিক বলেছেন বিষয় আছে, আমরা জানি। তো আমাদের মধ্যে আমরা জানি যে জুলাই গণঅভ্যুত্থান যেটা হয়ে গেল, তার জন্যে সমগ্র জাতির অংশগ্রহণ ছিল, তার সাথে রাজনৈতিক দলসমূহের ছিল, বিভিন্ন শ্রেণী পেশার মানুষের ছিল, সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টার ফলে, আন্দোলনের ফলে, বিক্ষোভের ফলেই স্বৈরাচার বিদায় নিয়েছে এবং পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এখন যদি এই যে আমাদের ঐক্যবদ্ধতা, সেটা আমাদের শক্তি, সেই শক্তিকে যদি আমরা ভেঙে ফেলতে চাই, তাহলে আমাদের মধ্যে বিভক্তি তৈরি করতে হবে, বৈষম্য তৈরি করতে হবে এবং পরস্পরের বিরুদ্ধে পরস্পরকে লাগিয়ে দিতে হবে। এটা একটা নীতি। এবং সেইটা আমাদের নির্বাচন হোক, এক দেশ গণতন্ত্রে উত্তরণ ঘটুক, আইনের শাসন প্রতিষ্ঠিত হোক দেশে, মানুষের কল্যাণ হোক, এই যে এটা যারা চায় না, তারা জাতিকে বিভক্ত করতে চাচ্ছে এবং তারা যাতে নির্বাচন না হয় সেই চেষ্টা তারা করছে। এবং এটাতে কোনো সন্দেহ নেই যে পতিত স্বৈরাচার। আপনি শুনুন, আপনি আমার প্রশ্নটা বুঝতে পারেন? জি, এটা তো তারা করছে, আমি বললামই তো। হ্যাঁ, এখন এর থেকে উত্তরণের পথ আপনাকে বের করতে হবে। না, উত্তরণের আপনি পথ এখান হলো- থেকে শুরু করুন। হ্যাঁ, যে আজকে আমাদের জাতীয় ঐক্য অবধারিতভাবে প্রয়োজন, না, আজকে অবধারিত ধৈর্যশীল হতে হবে, অবধারিতভাবে আজকে- প্রয়োজন। এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে যাতে করে কোনো রকম বিরোধ বা বিবাদ, এটাকে তারা ধীরে ধীরে সহনশীল মনোভাবের মধ্য দিয়ে আনতে হবে। না, আর অবশ্যই। সরকারকে আমরা সমালোচনা করেছি, এটা ঠিক, তাদের রাজনৈতিক কোনো অভিজ্ঞতা নাই, কিন্তু তারা বড় বড় পদক্ষেপ নিয়ে আরো বেশি দিন থাকার চেষ্টা করছেন উনি বলেন, সবই ঠিক আছে। না, ঠিক কিন্তু এখন বর্তমানে এখানে দাঁড়িয়ে আগামী দিন, ফেব্রুয়ারির বেশি দিন নাই, 3 মাস আছে, এর মধ্যে সমস্ত রাজনৈতিক দলগুলোর একটা সহনশীল অবস্থার মধ্যে আসতে হবে। আর যদি কেউ না আসে তাহলে তো রাজনীতি করুক, কিন্তু তবুও আমাদের একটা বন্ধুত্বমূলক মনোভাবটা থাকবে যে উনি বিরোধী দলে থাকবেন ভবিষ্যতে, ঠিক আছে, তার প্রতি আমরা একটা সহনশীল অবস্থা রাখতে হবে। আর যে সমস্ত দলগুলো আছে তারা একটা জাতীয় ঐক্য করে, সে যেখানে আগামী দিনে, যেখানে বিএনপি একটা ভালো ঘোষণা দিয়েছে যে আমরা একটা জাতীয় সরকার করব, আমরা একটা জাতিকে একটা উপহার দেব, একটা জাতীয় সরকার, যাতে করে আমরা জুলাই সনদ এবং আমরা আজকে গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করব,
যেটা জনগণের প্রয়োজনে লাগবে, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষদের। আপনি এই পক্ষে এই পজিটিভ কথাগুলো না, এই পজিটিভ কথাই হলো যে যে বিভক্তি তৈরি হয়েছে যে বিভিন্ন কারণে, সেই বিভক্তি আমাদেরকে রোধ করতে হবে, আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। আমরা যে জায়গায় থেকে আমরা পতিত স্বৈরাচারকে বিদায় করেছি সেই ধরনের ঐক্য আমাদের লাগবে এবং সেই ঐক্য প্রতিষ্ঠা করতে হবে, সহনশীল হতে হবে, ভাষা এবং আচরণে সহনশীল হতে হবে। সেরকম হলে আমাদের একটা পরিবেশ তৈরি হবে এবং আমাদের নির্বাচনটা আমাদের গণতন্ত্রের উত্তরণের এবং অর্থনৈতিক বিকাশের জন্য অপরিহার্য। সেই জন্যে আমাদের ঐক্যবদ্ধভাবে আমাদের যে কোনো রকমের ষড়যন্ত্র হোক সেই ষড়যন্ত্রকে মোকাবেলা করেই আমাদের ঐক্যবদ্ধ থেকে কাজ করে যেতে হবে এবং তাহলেই আমরা এই ব্যাপারে নিশ্চিত হতে হবে যে আমরা নির্বাচন করবই, যে কোনো বিবেচনাই হোক নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে। এইটা আমাদের প্রতিজ্ঞা করতে হবে সমস্ত রাজনৈতিক দল। চমৎকার কথা বলেছেন। এই প্রসঙ্গেই আমি বলি, আজকে আমি একটু কথা বলছি আতিক ভাই। না, সেটা হলো কি জানেন, একটা দেশ যদি ঐক্যবদ্ধ হয়, সুদৃঢ় হয়, অন্যেরা অনেক কথা বলবে। আমি উত্তর কোরিয়ায় 2বার গিয়েছি আমন্ত্রণে, আমি ওই দেশে থেকেই বই লিখে দিয়েছি আমার অভিজ্ঞতাকে। আমি সেখানে দেখেছি যে উত্তর কোরিয়া নিয়ে অনেক কথাই বলা হয়, কিন্তু আমার কাছে ওটা ভূস্বর্গ মনে হয়েছে। অন্যরা যাই বলুক না কেন, আমি ইচ্ছে মতো গিয়েছি এবং তাদের সমস্ত সামরিক বেস, মিলিটারি বেসগুলোতে নিয়ে গেছে। তারা বলেছেন যদি ভয় পাই তাহলে বড় শক্তি আমাদের উপর চেপে বসবে, তাই আমাদেরও ভয় পাওয়ার কিছু নেই। তারা কিন্তু আণবিক শক্তির অধিকারী। তাদের সোলজার কত জানেন? তাদের সোলজার হচ্ছে 50 লক্ষ সোলজার আছে তাদের, এবং সেগুলো প্রতিনিয়ত তারা সেখান থেকে নিজের দেশ রক্ষার জন্য কাজ করছে। অন্য বিষয়গুলো নিয়ে আমি কথা বলবো না। তা আমাদের বাংলাদেশে আজকে এত ভয়ের কি আছে? আমাদের বাংলাদেশের আজকে অন্তর্বর্তীকালীন সরকার না পারে চায়নার সাথে বন্ধুত্ব করতে হবে এবং অন্য অন্য দেশ, ইউরোপিয়ান ইউনিয়ন বা অন্য কোনো বড় শক্তি, তাদের সাথেও আমাদের সেখানে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব বজায় রেখে আমাদের ই করতে হবে। একটা পাশের দেশের একটা প্রতিরক্ষা মন্ত্রী ইউনূস সাহেবকে বলে, কি বলেছে যে এইটা আপনি সংযত হয়ে কথা বলুন, এরকম ধরনের ধমক দিতে পারে? এটা কি কূটনৈতিক আচরণ হলো বলুন আপনি? না, কোনোভাবেই না। তাহলে আজকে আমাদের এখানে যে সমস্ত পার্টিগুলো আজকে এরকম দ্বন্দ্বে লিপ্ত আছে, এই দ্বন্দ্বের মধ্য থেকে অশুভ শক্তির কিন্তু অনুপ্রবেশ করতে পারে। আমি আওয়ামী লীগের কথা বলছি না, আওয়ামী লীগের শেখ হাসিনা আর কোনোদিনই হয়তো আসবে না, কিন্তু আরও কোনো অশুভ শক্তি তো আসতে পারে, তো বিদেশি অপশক্তির প্রয়াস, তাই না? তা থেকে মুক্তির জন্য আমাদের কী করতে হবে আরেকটু বলুন। না, করতে হবে তো একটাই, সেটা হলো যে আমাদের মধ্যে যে বিভেদ তৈরি হয়েছে, যে সমস্ত কারণে বিভেদ তৈরি হচ্ছে যে কারণে, সেটা হলো জুলাই সনদের বাস্তবায়নের যে পদ্ধতি, সেই পদ্ধতি এখনো ঘোষণা করা হয়নি। জুলাই সনদ তো সনদের পদ্ধতিটা স্বাক্ষরের আগে করে নেওয়া, হ্যাঁ, স্বাক্ষরের সময়ই করে নিতে পারত। হ্যাঁ, তাহলে এটাকে নতুন করে আবিষ্কার করেছে। হ্যাঁ, এই যে জুলাই সনদ স্বাক্ষর হয়ে গিয়েছে, আপনি বললেন যে আমাদের পার্লামেন্ট হাউসের সামনে একটা বিশাল অনুষ্ঠান করে, কিন্তু একটা জিনিস বাদ আছে, যে জুলাই সনদ কিভাবে বাস্তবায়ন হবে সেইটা নাই। সেইটার জন্য আলাদা একটা ঘোষণাপত্র তৈরি করতে হবে। সেই ঘোষণাপত্র যে আমাদের ঐক্যমত্য কমিশন ছিল সেটা ব্যর্থ হয়েছে। হ্যাঁ, এবং সরকার সেইটা দায়িত্ব দিয়ে দিয়েছে রাজনৈতিক দলগুলোর কাছে, যে আপনারা নিজেরা বসে তারপরে এই বিষয়গুলো একটা পরামর্শ করে একটা সিদ্ধান্ত আমাদের জানান, আমরা তারপরে সিদ্ধান্ত আপনাদেরকে জানাই। না, এই 9 মাস ধরে বসে থেকে এইটাই সকলের প্রশ্ন হলো যে ফেব্রুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত এই 9 মাস ঐক্যমত্য কমিশন 30টি দলের সাথে আলোচনা করছে, করে সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু তারা কোনো ঐক্যবদ্ধ সিদ্ধান্ত আসতে পারে না। আচ্ছা, এই প্রসঙ্গে আমি একটু বলি, এরপরে আপনার কাছে আমি আসব। সেটা হলো কি জানেন, যে বাইরের থেকে আলী রিয়াজ অন্যদের নিয়ে এসছে, প্রয়োজন ছিল না। আমাদের দেশেও কিন্তু রাজনীতিতে অনেক ভালো কথা বলার মতো মেধাবান লোক। আমি একজনের নাম বলি, ডক্টর মাহবুবুল্লাহ। ডক্টর মাহবুবুল্লাহ সম্পর্কে তো অনেকে জানে না, আমরা জানি। আমি যখন ছাত্র ইউনিয়নের সেক্রেটারি, উনি প্রেসিডেন্ট ছিলেন, জেলে ছিলেন, উনি প্রথম স্বাধীনতার কথা বলেছিলেন। ওনার ইয়াহিয়া খান কারাদণ্ড দিয়েছিলেন তাকে, উনি লিবারেশনের সময় উনি কিন্তু জেলে ছিলেন, কারাগারে ছিলেন। ওনার যে অগাধ পাণ্ডিত্য, জ্ঞান, গরিমা, রাজনীতি,
ইউনূস সাহেব ডেকে নিয়ে বলতে পারতেন যে আমরা একটা কিছু করতে চাই, বলুন আমাদের কি করা উচিত। উনি তো সকল রাজনৈতিক দলগুলোকে চিনেন, রাজনীতি চিনেন, এই দেশের মাটিতে উনি জন্মগ্রহণ করেছেন, মানুষ হয়েছেন। এরকম ব্যক্তি কিন্তু আরও আছে, ঢাকা ইউনিভার্সিটিতে আছে, তাদের সাথে কথা বলতে পারতেন। আবার এই কথাগুলো বলা তো অন্যায় কিছু না, কিন্তু আর রাজনৈতিক দলগুলোর সাথে বসে অল্প কয়েকদিনের মধ্যেই উনি একটা সিদ্ধান্ত নিতে পারতেন। আর এর সংস্কারের কথা বলা হচ্ছে আপনার শেষ পর্যন্ত যদি রাজনৈতিক দলগুলোর কাছে আসতে হয় তাহলে 9 মাস কি হলো? 9 মাসটা কি হলো? কি 9 মাসটা ব্যর্থ হয়ে গেল না? অনেক ব্যর্থ হয়েছে। আর সবচেয়ে বড় কথা কি জানেন, যে আজকে মানুষের জীবন, আজকে বেকার সংখ্যা বেড়ে গেছে। আজকে যে তারেক রহমানের বক্তৃতায় বলেছে যে আর কি 400 গার্মেন্টস ফ্যাক্টরি যে বন্ধ হয়ে গেছে, সেটা নিয়েই বা কি হচ্ছে? তাহলে কি সংস্কার হচ্ছে তাহলে? এবং কোনো বিনিয়োগ নাই দেশের থেকে। এখন টাকা এখনো পর্যন্ত চলে যাচ্ছে বাইরে। তো এই যে এবং সরকার বাইরে থেকে বিনিয়োগটা বোধহয় আসছে না। ঠিক আছে, পরে আসবো আবার। আচ্ছা, এখন ডাক্তার আতিকুল সারোয়ার, আপনি বলুন যে আমাদের এই অর্থনৈতিক অবস্থা, সামগ্রিক যে অবস্থা এখন চলছে, তা থেকে আমাদের এখন মুক্তির উপায় কি? তা থেকে আমাদের আজকে মুক্তির উপায় একটি নির্বাচন না হলে আমাদের বিনিয়োগ, অর্থনৈতিক অবস্থার অগ্রগতি, উন্নতি হবে না। আমাদের শিক্ষা, আমাদের অর্থনীতি, সমস্ত কিছুকে আজকে নির্মাণ করতে হবে, কারণ গত 17 বছরে ভেঙে চুরমার হয়ে গেছে। ব্যাংকিং সেক্টর তো ব্যর্থ হয়ে গেছে আপনার, তাই না? এই প্রসঙ্গে আপনি একটু বলুন। ধন্যবাদ নাজমুল ভাই। আমাদের এই যে বর্তমান সিচুয়েশন, যেটা আমাদের সহ আলোচক এবং আপনি সঞ্চালক অত্যন্ত সুন্দরভাবেই বলেছেন, এর সাথে আমি যে জিনিসটা আরেকটু যোগ করতেও চাই, সেটা হলো যে আমাদের আজকে এই অবস্থাটা তৈরি হলো কেন? কেন আমরা এই জায়গায় এসে পৌঁছালাম? আজকে থেকে কয়েক মাস আগেও আমাদের মধ্যে একটা সুদৃঢ় ঐক্য ছিল। এখন এই ঐক্যটা আমরা নিজেরা নষ্ট করছি, নাকি এইখানে কোনো বাহিরের কোনো ষড়যন্ত্র এখানে কাজ করছে? এগুলি কিন্তু আমাদের খুব গুরুত্বপূর্ণ, এইগুলিও কিন্তু এখন আমাদের ভাবতে হবে। আমাদের মধ্যে অনেক সময় দেখা গেল আমাদের যে অত্যন্ত আমাদের যে যারকে নিয়ে আমরা যুদ্ধ করেছি, এই এত সংগ্রাম করেছি, এই জামায়াত একটা অত্যন্ত, আমি মনে করি এই দেশের বর্তমান অবস্থায় স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষায় আমাদের অত্যন্ত একজন সহযোদ্ধা হিসেবে কাজ করবে। কিন্তু আজকে এই অবস্থায় যখন জামায়াত বলে যে, এবং তার সাথে আরও 8 দল মিলে বলে যে আমাদের সামনে এই যদি 5 দফা আমাদের যদি না মানা হয়, তাহলে আমরা রোববারে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অনির্দিষ্টকালের জন্য অবস্থান ধর্মঘট করব। এটা কি জামায়াতের কথা, নাকি আমার মনে হয় কোনো ষড়যন্ত্রকারীর কথা? এই নিয়ে কিন্তু আমার কিন্তু দ্বিধা আছে। কারণ জামায়াতকে যা দেখেছি, এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষের শক্তি বলেই আমাদের কাছে মনে হয়েছে। কিন্তু আজকে এই বিভাজন, সেটা কি শুধু ক্ষমতায় যাওয়ার জন্যে, নাকি এইখানে আরো গভীর কোনো আপনি এইভাবে বলেন, জিনিসটাকে এইভাবে বলুন যে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে, এর সাথে যে ওরা গণভোটের কথা বলছে, একটি কথা আপনি শুনুন, যদি গণভোট আগে হয়, মানুষ যদি গণভোটে না যায়, গণভোটের খুব একটা ইন্টারেস্টেড নাও হতে পারে মানুষ, তাহলে হবে কি 10% পড়লো, 15%, 20% পড়লো, তাহলে এই জুলাই সনদের কি হবে, কি দশা হবে? এরপরেও প্রশ্ন হলো যে আপনার এই গণভোট করতে গেলে অনেক টাকাও যাবে, কিন্তু মূল যে সংসদ নির্বাচন, সেটা ক্ষতিগ্রস্ত হবে। এই ঘন ঘন নির্বাচন মানুষ গ্রহণ করবে না। এটার উপর একটু আপনি বিশ্লেষণ। আপনি অত্যন্ত সঠিক বলেছেন যে আমাদের এখন এই মুহূর্তে যেটা সবচেয়ে জরুরি প্রয়োজন, যে আমাদের একটা ভালো একটা নির্বাচন। কারণ আপনার নির্বাচন তো 17 বছর তো নির্বাচনই হয়নি, সে নিজেদের মধ্যে ভাগাভাগি করে সেই নির্বাচনটাকে আমরা প্রাধান্য যদি না দিয়ে, এখন যদি আমরা অন্য পার্টিকে তো বিশ্বাস করতে হবে, তাই না? জুলাই সনদ ওনারা পালন করবে না যারা ক্ষমতায়, তা তো হবে না, কারণ জুলাই সনদ পালন না করলে আবার আন্দোলন হবে। সুতরাং আন্দোলন হবে, আন্দোলনের ভয়ে যারাই দেশ শাসনের অধিকার পাক,
তারা এই জুলাই সনদ বাস্তবায়ন করতে করবেই, বাধ্য। একদম আপনার সাথে আমি একমত। এবং সেই আলোকেই আমরা আজকে যে বর্তমানে যে পরিস্থিতি তৈরি হয়েছে, সেই পরিস্থিতি থেকে পরিত্রাণের একটাই উপায়, সেটা হলো যে আমরা পতিত সরকার তথা ভারত, তারা যেন আমাদের এই অভ্যন্তরীণ ব্যাপারে বর্তমান কোনো অবস্থায় হস্তক্ষেপ না করতে কারণ পারে। আমরা এবং সবসময় চাই প্রতিবেশী দেশের সাথে বন্ধুত্ব করবার জন্য। সম্পর্ক, এবং আমরা বন্ধুত্ব করব, করব। তাই না? আমরা সার্ক যেটা জিয়াউর রহমানের সঙ্গে হয়েছিল, সেই সার্কটা আমরা করব। সার্ক আমরা হ্যাঁ, পুনর্জীবিত সার্ক আবার করতে আমরা চাই। সেখানে করব। অবশ্যই। আমরা কেন বন্ধুত্ব করব না? আমাদের প্রতিবেশী একটা দেশ, আমাদের সেখানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের তার নিজের রচনার আমাদের জাতীয় সঙ্গীত আছে, আমাদের সংস্কৃতির সাথে, আমাদের ভাষার সাথে, আমাদের সাহিত্যের সাথে আমরা এখানে এই পশ্চিমবঙ্গের অঙ্গাঙ্গিভাবে জড়িত আছে, তাই না? আর 7 সিস্টার্স আছে, তাদের সাথেও আমাদের একটা সম্পর্ক, বন্ধুত্ব আছে। সুতরাং আমরা তো অবশ্যই ভারতের সাথে বন্ধুত্ব করব। আপনাকে ধন্যবাদ। আবার আসবো মুন্সি আব্দুল মান্নান সাহেব, আপনি এখন বলুন যা আজকে আপনার সত্য কথা বলতে গেলে যে আমরা জাতীয় ঐক্যের কথা বারবার বলছি, সুতরাং আর একটি বিষয় আপনার কাছে আমার জিজ্ঞাসা বা বলার আছে, সেটা হলো যে নির্বাচন কমিশন। আপনি এখান থেকে স্পষ্টভাবে আমরা বলতে চাই, বড় দল হোক, ছোট দল হোক, দুর্বল দল হোক আর শক্তিশালী দল হোক, আমাদের দৃষ্টিতে, গণতান্ত্রিক দৃষ্টিতে সকলেই সমান। সুতরাং নির্বাচন কমিশন, আইন শৃঙ্খলা পরিস্থিতির যে সমস্ত বাহিনী আছে তারা সকলেই, এবং প্রশাসন, আমলা, সকলেই একেবারে নিরপেক্ষভাবে যেন নির্বাচন তদারকি করেন। এবং যেটা প্রধান নির্বাচন কমিশনার বলেছেন, আমরা এমন একটি নির্বাচন উপহার দেব অতীতে যা কখনো বাংলাদেশে হয়নি। আপনি কি সেটাই মনে করেন? সেটার উপর বিশ্লেষণ দিন। না, এটা তো আমাদের প্রধান উপদেষ্টা জি নিজেও বলেছেন যে নির্বাচন যেটা হবে, ফেব্রুয়ারিতে নির্বাচন যেটা হবে, সে উৎসব মুখর হবে, ঈদের মতো উৎসব মুখর বলেছেন। এটা উনি বলছেন। উনার প্রেস সচিব বলছেন যে নির্বাচন, এমন কোনো পৃথিবীতে এমন কোনো শক্তি নেই যে শক্তি নির্বাচন ঠেকাতে পারে। অর্থাৎ নির্বাচনের ব্যাপারে সরকার দৃঢ় প্রতিজ্ঞ। এই তাদের কথাবার্তা শুনে, সরকারের কথাবার্তা শুনে সেটা মনে হয়। এবং সেইটা বাস্তবায়ন করবে কে? নির্বাচন কমিশনই নির্বাচন বাস্তবায়ন করবে, নির্বাচন প্রক্রিয়াটা সম্পন্ন করবে। সেই জন্য নির্বাচন কমিশনকে, তার প্রশাসন এবং তার যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, সবগুলোকে নির্বাচনের অনুকূল অবস্থায় রাখতে হবে। প্রশাসনকেও রাখতে হবে, আইন শৃঙ্খলা ক্ষেত্রেও সেটা রাখতে হবে। এটা হলো মাস্ট। তা না হলে তো আর উৎসবমুখর নির্বাচন হবে না, তাই না? আর একটা জিনিস যেটা আমি বলতে চাচ্ছি যে সেটা হলো যে আমাদের বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর একটা কথা বলছেন যে আমাদের নির্বাচন যদি পিছিয়ে যায় বা বিলম্বিত হয় বা বানচাল হয়, তাহলে আমাদের এই রাষ্ট্রটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে। এটা একটা গুরুত্বপূর্ণ কথা এই কারণে যে আজকে নির্বাচন বিলম্বিত হওয়া মানে নির্বাচিত সরকার আসা বিলম্বিত হওয়া, আর নির্বাচিত সরকার আসা বিলম্বিত হওয়া মানে অর্থনীতি যে অবস্থায় আছে আরও অবনতি ঘটা, আইন শৃঙ্খলা যে অবস্থায় আছে তার আরও অবনতি ঘটা, আর আমাদের যে গণতন্ত্রায়নের যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষা আরও বিলম্বিত হবে। তো সেই কারণে এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে যে রাষ্ট্রকে কোনো অবস্থাতেই ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে দেয়া যাবে না। এবং এই ধারণা যদি আমাদের রাজনৈতিক দলগুলো করে, সরকার করে, তাহলে কিন্তু নির্বাচন অনিবার্যভাবেই ফেব্রুয়ারির মধ্যে হয়ে যাবে। আরেকটা কথা, একটা জিনিস, আমাদের এই যে বিরোধ যেটা তৈরি হয়েছে, রাজনৈতিক বিরোধ যেটা তৈরি হয়েছে জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতি নিয়ে, এই প্রসঙ্গে শাহদিন মালিক, বিখ্যাত আপনার আইনবিদ, তিনি একটা মন্তব্য করেছেন। সেই মন্তব্যে তিনি বলেছেন যে আপনাকে যে জুলাই সনদ মানে সংবিধান তৈরি করার ক্ষমতা নিরাপত্তা এই ঐক্যমত্য কমিশনকে কে দিয়েছে?
কেউ দিয়েছে যে সংবিধান সংশোধন করতে পারবে তারা? এটা কে দিয়েছে? উনি এই প্রশ্ন করেছেন। তারপরে বলছেন যে জুলাই সনদের যে আইনগত ভিত্তি সেটা কে দেবে? আগামী সংসদ দিতে পারবে, তাছাড়া আর কেউ পারবে না। তিনি আবার বলেছেন যে এই যে গণভোট যদি করতে হয় তাহলে আইন করতে হবে আগে, সেই আইনটা কে করবে? সংসদ করবে। তো সুতরাং এই যে দাবি দেওয়াগুলো এখন করে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করা হচ্ছে, বিলম্বিত করার চেষ্টা করা হচ্ছে। এটার পিছনে তো তাহলে আপনার ওই পুরোনো কথাই ফিরে যেতে হয়, তাই না? যে তাহলে এর পিছনে ষড়যন্ত্র কাজ করছে। আর আমার কাছে, আপনাদের কাছেও বোধহয় সকলেই এই জামাতে ইসলামের এই রকম ধরনের আচরণ ৭১ সালের পরে কিন্তু আর কখনো দেখা যায়। যাই হোক, সেটাই হলো যে রাজনৈতিক দূরদৃষ্টির যে অভাব, তারা ষড়যন্ত্রের দ্বারা প্রভাবিত হয়েছে, এটা আমরা বলতে চাচ্ছি না। কিন্তু তাদের আচরণে আমাদের নির্বাচন যদি পিছিয়ে যায় তাহলে গণতন্ত্র চাই না কারা, নির্বাচন চাই না কারা, কারা চাই না সেটাও আমরা জানি। তাহলে তাদের যে ইচ্ছা, সেই ইচ্ছাই তো তারা বাস্তবায়ন করতেছে, এটা খুব প্রমাণিত হয়ে যায়। আপনি স্পষ্ট করে বলেন, তাদের ওদের বললে হবে না, নাম ধরে বলতে হবে না। তার মানে আমি নাম ধরে বলার মধ্যে এখন ঘটনাটা হলো কি, যে আজকে প্রকাশ্যে যখন একটা আপনার এটা করছে, এটা বলতে হবে যে কোনো দলই হোক না কেন, যদি সেটা দেখা যায় যে আমরা যে রাজনীতি করি, যে গণতান্ত্রিক অবস্থানের মধ্যে আছি, যে রাজনীতি, সংসদীয় রাজনীতি, সেখানে যদি এটা দেখা যায় তাহলে আমাকে বলতে হবে না, বলতে যে হবে, তাদের সংশোধন করতে হবে। এবং সংশোধন করে তারা ভ্রাতৃত্ববোধ বজায় রেখে বন্ধুত্বের হাত প্রসারিত করে সব দলের জন্যই আপনি বলবেন। কালকে একটা সমাবেশ হয়েছে ৮ দলের, ৮ ইসলামী দলের। সেখানে তার নেতারা, এই যে ৮ দলের যারা নেতা, তারা একটা কথা বলছেন যে আপনার ২৬ সালেও নির্বাচন হবে না যদি গণভোটের বিষয়টা আগে না হয়। হ্যাঁ, তাহলে তো আপনাকে সেটা বলতে হবে সেই সব দলের কথা, তাই না? এটা একটা ইম্পর্টেন্ট কথা বলি। তারপরে হইল যে নির্বাচন আপনারা যদি চান তাহলে ২৯ সাল পর্যন্ত অপেক্ষা করেন, এরকমও কেউ কেউ বলছে। তার মানে কি? তার মানে এইটা দাঁড়াচ্ছে যে নির্বাচন আমরা চাইতেছি না, আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা নির্বাচন চাচ্ছি। আমার নির্বাচন করতে দেবে না, আপনি বলেন নির্বাচন করতে দেবে না। এই বিষয়টা আসলে আমাদের সহ আলোচক সম্মানিত বলেছেন, যেটা এটাকে আমি আরেকটু পরিষ্কার করতে চাই। আমাদের হাতে জামাত ইসলামের, আপনি ১ মিনিটের জামাত ইসলামের একজন বিশিষ্ট নেতা হামিদুর রহমান আজাদ, উনি গতকাল সমাবেশে বলেছেন যদি গণভোট না হয় তাহলে ২০২৯ সালের আগে নির্বাচন। হ্যাঁ, এটা তো উনিই বললেন। আচ্ছা, ঠিক আছে, তাহলে এখন প্রশ্নটা দাঁড়ালো কি? প্রশ্নটা দাঁড়ালো যে আজকে ইসলামিক দল জামাত ইসলাম বা এরা আজকে এরকম একটা চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে, তো তাদের প্রতি আমরা বোধহয় এখান থেকে তিনজনই একমত হই যে আপনারা একটা শান্তিপূর্ণভাবে একটা নির্বাচনে আসেন, নির্বাচনে আসেন একটা ভবিষ্যতে, যে হ্যাঁ আপনারা এইভাবে আসেন, এভাবে তো হবে না। এইটা তাদের প্রতি একটা আবেদন, বিনীত আবেদন থাকে সমস্ত ইসলামিক দলগুলোর প্রতি। আপনারা একটা নির্বাচনে আসেন, নির্বাচনে যারা জয়ী হয়, যারা সরকার প্রতিষ্ঠা করে, আস্থা এবং বিশ্বাস স্থাপন করুন। তখন যদি জুলাই সনদ বাস্তবায়ন না হয় তখন তো আন্দোলনের রাজপথ তো খোলা আছে, নয় কি? জামায়াতের সাথে এনসিপি কেও আমরা আবেদন জানাচ্ছি। অবশ্যই এনসিপিও নিশ্চয়ই থাকবে। এইসব তরুণদের যারা আজকে পথে নেমেছে, রক্ত দিয়েছে, শহীদ হয়েছে, আহত হয়েছে কত মানুষ, তাদেরকে তো আমরা ভুলে যেতে পারি না। সুতরাং জুলাই সনদ আগামী সরকারের বাস্তবায়ন না করার কোনো কারণ নেই এবং বাস্তবায়ন করতে বাধ্য, কারণ এই রক্ত বৃথা যেতে পারে না। যাদের পরিবার থেকে কেউ হারিয়ে গেছে, যে সন্তান, তাদের দুঃখ বেদনা, তাদের অভাববোধ, সেটা তো আমরা কখনো ভুলতে পারি না। আর অন্তর্বর্তীকালীন সরকার এবং ভবিষ্যতে সরকারেরও এই দিকে দৃষ্টি রাখতে হবে। প্রথমে যেসব শহীদ পরিবার আছে তারা কেমন আছে, তাদেরকে খেয়াল নিতে হবে। যারা আহত হয়েছে তাদেরকে দেখতে হবে। আর বিগত ১৭ বছর ধরে যে গুম খুন হয়েছে, তাই না, যে আয়না ঘরে গিয়েছে, এই সমস্ত মানুষের পাশে দাঁড়াতে হবে সরকারকে, ভুলে গেলে চলবে না। এটা নিশ্চয়ই আমরা মনে করি যে আজকে এটা হওয়া দরকার। তাহলে আমরা আজকে তিনজন আলোচনায় আমরা কি দেখতে চাই? আমরা চাই যে আপনারা যারা রাজনীতি করছেন, নির্বাচন করছেন, ভাষাটাকে আপনারা সঠিকভাবে প্রয়োগ করুন। বিরোধী দলকে একে অপরের বিরুদ্ধে যখন সমালোচনা করবেন, এটা বলতে হবে
নয় কি? আপনারা কি মনে করেন? তাই নয় কি? তা তো আর আমরা পার্শ্ববর্তী সব রাষ্ট্রের সাথে বন্ধুত্বের হাত প্রসারিত করব। আর আমরা জাতি ধর্ম নির্বিশেষে সমস্ত মানুষের সমানাধিকার চাই। আমরা রাজনীতিতে প্রথম কথাই শিখেছিলাম পরিবার থেকে, রাজনীতির থেকে, ছাত্র সংগঠন থেকে, অসাম্প্রদায়িক হতে হবে, অসাম্প্রদায়িক হতে হবে। সুতরাং আজকে সুধী দর্শক, আমরা আজকে মোহনা টেলিভিশনের এই ভিন্ন মাত্রা আলোচনা থেকে আমরা একটি শিক্ষা নিতে চাই। তা হলো যে আমরা একটি গণতন্ত্র চাই, সৌহার্দ্যমূলক নির্বাচন, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আজকে সব রাজনৈতিক দল অংশগ্রহণ করুক, এটাই আমাদের প্রত্যাশা। আপনাদেরকে অজস্র ধন্যবাদ, ভালো থাকুন। আগামীকাল আবার আপনাদের সাথে দেখা হবে। ধন্যবাদ।